টপিকটাতে আসি, যে আপাত দৃষ্টিতে কিন্তু পলিটিক্স যদি পারসেপশনের খেলা হয়, সেই খেলাতে তারেক রহমান সম্ভবত তার যে সমর্থক গোষ্ঠী তাদের কাছে একটা জয় এনে দিয়েছেন তাদের হাতে। এবং সেই আঙ্গিক থেকে ভারত কূটনৈতিকভাবে কিছুটা ব্যাকফুটে গেছে, এটা সত্যি কথা। এবং আমার ধারণা তারা যতটা ক্যালকুলেশন করেছিল, তাদের নিশ্চয়ই একটা নিজস্ব ক্যালকুলেশন ছিল, তাই না? যে বাংলাদেশের যখন 5ই আগস্ট পরবর্তী যে সিচুয়েশনটা হলো, তারপরে তারা একের পর এক, আপনি যদি দেখেন, আমার মতে ভারত ব্যাকফুটে গেছে যখন তারা মালয়েশিয়াতে, সম্ভবত নাকি থাইল্যান্ডে হলো, বিমস্টেকের যে সম্মেলনটা হলো, সেখানে যখন শেষ মুহূর্তে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের যে সাক্ষাৎকারটা হলো, ওটাতেই তারা ব্যাকফুটে চলে গেছে। আমি সেদিন থেকেই বলে আসছি যে ভারতের হয় গোয়েন্দা ফেলিয়ার হয়েছে, বা রাজনৈতিক ক্যালকুলেশন তারা ভুল চাল চেলেছে, অথবা তারা হচ্ছে কূটনৈতিকভাবে তাদের যাদেরকে তারা নিয়োগ করে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য বা চালগুলো দেওয়ার জন্য, সেখানে একটা বড় ভুল হয়েছে। তো এটা তার আপনার কেন, এই ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে তারা যেটা তাদের হাতে অনেক অনেক সুতো থাকে। তাদের যেহেতু তারা একটা বাংলাদেশের প্রতিবেশী হিসাবে তারা একটা অপেক্ষাকৃত বড় অর্থনৈতিক শক্তি, সাথে তাদের ল্যান্ড মাস অনেক, তাতে তারপরে তাদের হচ্ছে জনসংখ্যা অনেক, তো তাদের হাতে অনেক লেভারেজ থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা তাদের যে তারা ভাবছে বাংলাদেশের উপরে তাদের লেভারেজটা কি, কিন্তু তারা যেটাতে গুরুত্ব দিচ্ছে না সেটা হচ্ছে তাদের আভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান কিভাবে হতে পারে। তাদের বর্তমানের বা সবসময়কারই আভ্যন্তরীণ সমস্যাগুলো কি? তাদের আভ্যন্তরীণ সমস্যা ছিল হচ্ছে পাকিস্তান, জঙ্গিবাদ, টেরোরিস্ট অ্যাটাক। শুধু যে মৌলবাদী ভিত্তিক টেরোরিস্ট অ্যাটাক বলবো তাই না, নানান ধরনের টেরোরিস্ট অ্যাটাক, সাথে চায়নার সাথে তাদের যে বর্ডার ডিসপিউট, এগুলো হচ্ছে তাদের মানে অর্থনৈতিকভাবে তারা যেভাবেই হোক, যেহেতু তাদের কনজিউমার মার্কেট অনেক বড়, সেহেতু তাদের আন্তর্জাতিকভাবে খুব বেশি নির্ভর করতে হয় না অর্থনীতিকে সচল রাখার জন্য। কিন্তু আপনি যদি এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখেন, সেখানে তাদের অনেকগুলো নেইবার, আফগানিস্তান আছে ওদিকে, তাদের ইরানেরও একটা ইম্প্যাক্ট পড়ে তাদের উপরে। তাদের ভূ রাজনৈতিকভাবে তাদের যে অবস্থানটা, তাতে তাদের বর্ডার এবং প্রতিবেশীদের সাথে রিলেশনশিপ রাখাটা, এটা তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ফরেন পলিসি তাদের। কিন্তু এই সাম্প্রতিক সময়ে আমরা এসে দেখলাম তারা তাদের ফরেন পলিসিটাকে কিভাবে নির্ধারণ করছে কারা আমি জানি না। যেরকম আপনাকে বলি, ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হলো, বাংলাদেশ একবার ভোটদানে বিরত থাকলো জাতিসংঘে ইউক্রেনকে নিয়ে। সেই সময় পুরোপুরি সমর্থন দিল ইন্ডিয়া রাশাকে। এবং শুধু তাই না, রাশাকে স্যাংশন দেওয়ার পরও তারা রাশার থেকে তেল কিনলো। তাদের অনেক লজিক থাকতে পারে, যুক্তি থাকতে পারে, কিন্তু এখানে তারা ট্রান্সপারেন্সির অভাব দেখিয়েছে। এবং একবার যদি আপনি ট্রান্সপারেন্সির অভাব দেখান, আপনি এটা একটা স্পাইরাল ইফেক্ট তৈরি হয়। সেই যে স্পাইরাল ইফেক্টটা তৈরি হলো, তাদেরকে যে আন্তর্জাতিক মহল বিশ্বাস করা বন্ধ করলো, সেইটারই কিন্তু খেসারত হিসেবে তারা নতুন বন্ধু তাদেরকে খুঁজতে হচ্ছে। এখন সেই বন্ধু খুঁজতে গিয়ে আপনি দেখেন, পাকিস্তানের সাথে তো তারা পেহেলগামের পরে কোনোভাবেই তারা কিন্তু এটা গ্রহণযোগ্যভাবে বিশ্বাস করাতে পারে নাই বিশ্বকে, যে তারা যে সিন্দুর, অপারেশন সিন্দুরে যে তারা জয়যুক্ত হয়েছে, এটা কিন্তু তাদের ভিতরের কিছু মানুষ ছাড়া কেউ বিশ্বাস করে না। তারা এটাতে ক্লিয়ার উইন আনতে পারেনি। তো হয়তো আলোচনাটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের ছোট দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি বা জঙ্গিবাদ দমন করে যদি বাংলাদেশ থাকে, তাহলে যে তাদের কত বড় সুবিধা হয়, একটা সাইড আপনার সম্পূর্ণ সুরক্ষিত, এই জিনিসটাকে তারা যথাযোগ্য মূল্যায়ন করেনি বলে আমার বিশ্বাস। এবং
আমার একটুখানি মনে হয় যে ইউক্রেনের ওই সময়টাতে শেখ হাসিনার উপরে তারা খুব একটা প্রভাব রাখতে পারে নাই বলেই শেখ হাসিনার উপরে তাদের রাগ ছিল, এবং সেখান থেকেই সম্পর্কটা একটু চিড় ধরতে শুরু করে আর কি। তো তারপরে হয়তো তারা গোয়েন্দা তথ্য কি ছিল জানি না, এটা আমার একান্তই আমার বিশ্লেষণ আর কি। তো আমি ওই পয়েন্টটাতে আবার আসি আর কি, যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জঙ্গিবাদ মুক্ত একটা অঞ্চল, এইটার গুরুত্ব কতখানি সেইটাকে আমলে নিতে পারেনি, এবং তারা যেটা ভুল করেছে, তারা ভেবেছে বিএনপিকেও তারা চিনতে ভুল করেছে। আমরা যতটা বাংলাদেশের মানুষ জানি, তারা তো বাংলাদেশকে দেখে গোয়েন্দার চোখ দিয়ে, তাই না, গোয়েন্দার তথ্যের ভিত্তিতে। তারা বিএনপিকে বুঝতে পারেনি। এখন বিএনপির ক্যাপাবিলিটি কতটুকু এই জঙ্গি দমনে, এটাও তারা জানেনি। তো এ কারণে আহ, বাংলাদেশ যদি অস্থির থাকে, বিপদটা তাদের। এই এই যোগ বিয়োগের খেলাতে তারেক রহমানের হাতে কিন্তু বড় একটা কার্ড আছে। সে যদি বাংলাদেশকে অস্থির রাখে, তার ভোটার বেজের কাছে কিন্তু একটা পারসেপশনই এনাফ যে আমি আহ, মোদিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এখন এখানে যেটা হবে, হ্যাঁ, তারেক রহমান কতটুকু বাংলাদেশের মানুষের ভালো চান, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের মানুষের শান্তি সম্প্রীতি, এগুলো নিয়ে কতটুকু উনার চিন্তা, আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমি যদি ভূরাজনৈতিক আহ, পরিস্থিতি দিয়ে বিবেচনা করি, তাহলে ভারতের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা যতটুকু ইম্পর্টেন্ট, সেই কার্ডটা তারেক রহমানের হাতে আছে। এবং সেইটার আপনি যে বললেন না এত সাহস কোথা থেকে পেল, দ্যাট ইজ দ্য কার্ড হি প্লেড। কারণ তার ভোটারকে তার ওই পারসেপশনে রাখতেই হবে যে আমি ভারত বিরোধী, আমি ভারতের কাছে মাথা নত করিনি। সেটা দিয়ে কিন্তু তার সমর্থক বেসকে সে আহ, মানে সুসংগঠিত করে ফেললো। কিন্তু ভারতের এখন উপায় কি? আপনি এখন ওই ওই যোগ বিয়োগের অঙ্কতে যদি দেখেন আপনি, এখন ভারতকে তাদের পুরো পরিকল্পনা আবার নতুন করে গোছাতে হবে। প্রবলেমটা এখন ভারতের। এখন বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিতে বা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে অনেকখানি নির্ভর করতে হয় ভারতের উপরে। কিন্তু এটা এটা তো কোনো মানে প্রতিবেশী সুলভ আচরণ হবে না যে আপনি বলছেন আমি তেল বন্ধ করে দিব, গ্যাস বন্ধ করে দিব, পানি বন্ধ করে দিব। এটা তো তাহলে আপনি ডিপ্লোম্যাসিতে হেরে গেলেন। আপনাকে যদি পাওয়ার প্লে করতে হয়, আপনি তো ডিপ্লোম্যাসিতে হেরে গেলেন। তো আমার কাছে এই জন্যই আপনার যে আহ, শিরোনামটি, এটা আমার কাছে মানে অনেকের কাছেই হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি যদি ভূরাজনৈতিক ডিপ্লোম্যাসি দিয়ে চিন্তা করি, আমার মনে হচ্ছে তারেক রহমান প্লেড kind of a very better card. জি, ধন্যবাদ। আপনি আপনার যে ব্যাখ্যা, আপনার নিজস্ব যে অভিমত এবং বিশ্লেষণ সেটি আপনি তুলে ধরলেন। কিন্তু আমি যদি আপনার কাছ থেকে এইভাবে একটু বোঝার চেষ্টা করি, আপনি যে বললেন যে তারেক রহমান আপাতত হেরে গেছে, বৃদ্ধাঙ্গুলি দেখাতে সক্ষম হলো এবং ভারত বিরোধী যে মনোভাবাপন্ন যে জনগোষ্ঠী বাংলাদেশে আছে তাদেরকে খুশি করতে সক্ষম হয়েছে, এটিই তো আপনি বললেন। তো জি, সেই জায়গাটিতে আমি যদি বলি যে এইটা একেবারে একটা সারফেস লেভেলের মানে এক ধরনের জনপ্রিয়তা, ওই যে আমরা বলি না পপুলারিটি, বা সস্তা একটা জনপ্রিয়তায় সে অর্জন, মানে সে দেখাতে সক্ষম হলো। কিন্তু যদি আপনি এটিকে আপনার ভাষায় মাঝখানে আপনি একটা খেলা শব্দ ব্যবহার করেছেন, অন্যদিকে জয়সওয়াল যে পরীক্ষার কথা বললেন, ভারতে এত জাদ্রেল কূটনীতিক থাকতে এমনটাও তো হতে পারে যে এইটা হচ্ছে একদম সারফেস লেভেলের একটা খেলা, তারা দেখলেন একটা চাল দিয়ে যে এরা কি করে। কিন্তু এখনো তো সময় বহু রয়ে গেছে, সেই খেলায় কি তারেক রহমান কতটা পার পাবেন আপনার কাছে সেটা কি মনে হয়? আমি আপনাকে একটা কথা এর আগেও বারবারই বলেছি যে আহ, তারেক রহমানদের হাতে এখন একটাই তো কার্ড, সেটা হচ্ছে শেখ হাসিনা কার্ড। যে তাদের সমর্থক গোষ্ঠীর কাছে প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা নিজে ফিরছেন না, আমাদের চাপে তাকে প্রত্যর্পণ করানো হচ্ছে। তো এই ব্যাপারটা মানে শেখ হাসিনা যখন
বললেন, আপনি আপনার শিরোনাম ছিল কি মন্ত্র দিলেন শেখ হাসিনা। তো জি। সেই শেখ হাসিনা মন্ত্রের বিপরীতে আমি একটা স্ট্রং কার্ড আশা করেছিলাম বিএনপির কাছ থেকে। বিএনপি প্লেড ইট সো ওয়েল। এখন প্রশ্নটা হচ্ছে, এটা কি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ কিনা? অ্যাবসলিউটলি। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থাতে জীবন মানে ভীষণ ইম্প্যাক্ট আসবে। অলরেডি আসা শুরু হয়ে গেছে। আমাদের পদ্মার বা গঙ্গার পানি চুক্তি যেটা, সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি খেয়াল করে দেখেন, ৭৭ সালে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন, তারপরে উনি কিন্তু ভারত সফরে গেলেন। তখন সেই সময় বোধহয় মোরারজি দেসাই প্রেসিডেন্ট ছিলেন, এবং তখনই এই পানি চুক্তিটা নিয়ে উনি কাজ শুরু করেন। এবং তারপরে যখন আবার ইন্দিরা গান্ধী ৮০ সালে আসেন, তখনও ওই পানি চুক্তির মানে এগুলো তো ডিপ্লোম্যাসি, তাই না? এগুলো তো আপনাকে করতেই হবে। তো আমার মনে হচ্ছে তারেক রহমান তার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চাচ্ছেন, কিন্তু ওই সময়ে বাংলাদেশ ছিল একটা কেবল যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে বের হয়ে আসছে, এবং অনেকটাই ভঙ্গুর অর্থনৈতিক, এবং আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা নেই এরকম। তো সেই সময়ে মানুষ অনেক কষ্ট বা সবকিছু সহিষ্ণু একটা ভাব ছিল। এখন যখন বাংলাদেশ প্রায় 4.5 বিলিয়নের একটা অর্থনীতি, ইলেকট্রিসিটি আছে, আপনি এক একজনের বাসাতে 4টা 5টা করে এসি চলছে, বাংলাদেশের মানুষ একটা মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছিল। অনেকেরই বাসায় কিন্তু রান্না হতো ইলেকট্রিসিটিতে। এখন যদি ইলেকট্রিসিটি না থাকে, উইল ইউ গো ব্যাক টু ওই যে লাকড়ির চুলা? তো ওইখানে গিয়ে তারেক রহমান যেটা করছেন, এই যে পারসেপশন উনি তৈরি করতে পারলেন যে হ্যাঁ, আমি দেখাই দিলাম, বৃদ্ধাঙ্গুলি দেখাই দিলাম, আমি গেলাম না, বা আমি এখানে পাওয়ার প্লে করলাম। কিন্তু মানুষের লাইফে তো ইম্প্যাক্ট হবে, এবং সেই ইম্প্যাক্টটাকে উনি কতটা গ্রহণ করছেন এটা আমি জানি না। তবে ভারত, যে আপনি যদি বিনা সিকরি, বাংলাদেশে একসময় উনি রাষ্ট্রদূত ছিলেন, উনি কিছু কথা বলেছেন। তো কথাগুলো আমার কাছে খুবই পরিপক্ক লাগছে, আহ, এবং উনি খুবই ট্রুলি পয়েন্ট আউট করেছেন যে বাংলাদেশের লাগবে ভারতের সাথে সুসম্পর্ক গড়তে। কিন্তু আমি যেটা বলছিলাম যে তারেক রহমান কি আসলে কতটুকু জনবান্ধব এবং জনহিতকর পলিসি নিয়ে উনি রাজনীতি করবেন, সেটাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো যেই কথাগুলো ভারত ভাবছে যে সেগুলো তাদের কার্ড হবে, যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার জন্য ভারতের বন্ধুত্ব তারেক রহমানের লাগবে, কিন্তু তারেক রহমান বা তার যে আশেপাশের মানুষগুলো আছে, তারা যদি সেগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে না দেখে, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশের ভিতর থেকে জনবিস্ফোরণ হবে, তাই না? বাংলাদেশের ভিতরে মানুষের ক্ষোভ তৈরি হবে, যেটাতে তারেক রহমানের হয়তো গদি টালমাটাল হয়ে যেতে পারে। কিন্তু সব মিলিয়ে আমি বলবো, আহ, আরেকটা কথা আপনাকে বলি, আমি শুরুটা যেটা করছিলাম, বাংলাদেশের আহ, আভ্যন্তরীণ শান্তি যদি না থাকে, বাংলাদেশের এখন যেটা জাতিসংঘের রিপোর্টে জানা যাচ্ছে, বাংলাদেশে নাকি আল কায়দার ঘাঁটি তৈরি হচ্ছে, অনেকগুলো এরকম শিক্ষা প্রতিষ্ঠান আইডেন্টিফাই করা হয়েছে যেগুলোতে বেশ ভালোভাবেই জঙ্গি প্রশিক্ষণ চলছে। সেগুলোকে কোনোটাই তারেক রহমান আমলে নিচ্ছেন না, তো বা তারেক না, রহমানের কিন্তু সরকার তারা তো আমলে। এই যে চীনা চীনা দূতাবাসে যে চিঠি দেওয়া হলো, রাশিয়ান এম্বাসিতে চিঠি দেওয়া হলো, এইগুলো নিয়েও তো একটা ইম্প্যাক্ট তো আছে এগুলোর নাকি? রাইট, হ্যাঁ, সবকিছুরই ইম্প্যাক্ট আছে। কিন্তু আমি যেটা বলছি যে ভারতের ভুল হয়েছে তারেক রহমান বা বিএনপিকে চিনতে। এই কাজটা তারা 91 থেকে 96-এও করেছিল, 2001 থেকে 6-এও করেছিল। যে কারণে আমি বলছি যে এটা ভারতের একটা ডায়ার মিস্টেক। তারা যে বিএনপিকে চিনতে ভুল করেছে, তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলেছে, বা যেভাবেই হোক তারা বলেছে, বা যেভাবেই ন্যারেটিভটা এসছে, আমরা তো গণমাধ্যমে, যেটা গণমাধ্যম বলবো না, ইন্ডিয়ান গণমাধ্যমে শুনি আর কি, যে একটা শান্তিপূর্ণ ইলেকশন হয়ে যাক, তারপরে আমরা এই বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন বা ইনক্লুসিভ পলিটিক্স নিয়ে কাজ করতে ভারত
মানে চাপ দিবে বাংলাদেশকে। কিন্তু তারা বিএনপির উপরে যতটা লেভারেজ আছে বলে মনে করেছিল, এটা থাকতো যদি বিএনপি জনবান্ধব রাজনীতি করত। যেহেতু বিএনপির রাজনীতিটা অতটা জনবান্ধব না, ক্ষমতায় টিকে থাকাটাই তাদের রাজনীতি, যে কারণে ওই লেভারেজ গুলো, যে হ্যাঁ অর্থনীতি থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে আপনার পানি চুক্তি, সবকিছুর জন্যই বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক থাকতে হবে, এইটা যদি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মনে না করে, তাহলে যে ওই লেভারেজটা থাকে না, আমার মতে ভারত এটা বুঝতে পুরোপুরি ভুল করেছে। এবং যখন একটা দেশের অর্থনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা খারাপ হতে থাকে, ওখানে খুব ইজিলি জঙ্গিবাদ উত্থান হয়, কারণ না, মানুষ। আমি আমি যদি আপনার সাথে একটু আপত্তি করি, আপত্তি এই অর্থে, সেটা হচ্ছে যে এমনও তো হতে পারে যে ভারত সবগুলোই তার কৌশলগত দিক থেকে যাতে বাংলাদেশের এই ভাসমান যে ভারত বিদ্বেষী মানুষগুলো আছে তাদেরকে একটা মোহের মধ্যে ফেলে যে আমরা বিএনপি কে একটু আস্থায় নিতে চাই, ভরসায় নিতে চাই, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে ভারত বিদ্বেষী মনোভাবটা একটু কমে যায়। এবং এটা তাদের তো কৌশলও হতে পারে, ওই যে আমরা খেলায় আছে না যে ব্যাকফুটে গিয়ে দেন আবার অ্যাটাকে যায়, সেটাও তো হতে পারে। আপনি সেইভাবে ভাবছেন না কেন? না, ওটা তো অবশ্যই একটা উইশফুল থিঙ্কিং, কিন্তু এই উইশফুল থিঙ্কিংটা আমি অতটা করতে পারছি না, কারণ আম, ভারতের সাম্প্রতিক সময়গুলোতে পররাষ্ট্রনীতি বা আপনার পররাষ্ট্র যেই মানে যে ডিলিংস গুলোকে আমরা দেখেছি, সেগুলো ভারতের জন্য খুব একটা সুফল বয়ে আনেনি কোনো জায়গাতেই। কিন্তু ভারতের আপনার নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে আসলেন, উনি যেরকম একটা পারসেপশন তৈরি করলেন যে হ্যাঁ ট্রাম্প আমার বন্ধু, সেটা তো আমরা দেখলাম না। ওটা থেকে উনি কিছু পাননি। তারপরে আপনার হচ্ছে আম, চায়নার সাথেও একটা মনে হলো যে একটা, এখনো বোধহয় চায়নার শি জিনপিং বোধহয় ভারতে সফর করবেন, সাম্প্রতিক সময় দেখলাম। কিন্তু ভারত আবার চেষ্টা করছে চায়নার সাথে সম্পর্কটাকে আবার একটু ডিপ্লোম্যাসিতে নিয়ে আসতে। মাঝখানে আপনার পাকিস্তানের সাথে তো সম্পর্ক খুবই খারাপ। তো মানে আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক প্রয়াসগুলো কতটুকু সাফল্যজনক হচ্ছে, এটা নিয়ে আমি একটু সন্দিহান। এবং এই যেহেতু আমি মানে পুরনো থেকেই তো আমরা এক্সট্রাপোলেট করি, তো বিজেপি বলি বা তার পূর্ববর্তী যে জনতা দল ছিল, তারাও কিন্তু যে পথে হেঁটেছে, আমি এখনকার বিজেপিকে যে খুব একটা ভিন্ন পথে হাঁটতে দেখছি তা না। তো আমি আপনার সাথে একদম ডিসএগ্রি করছি না। আমি আশা করব যে হয়তো ভারত যেহেতু বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্র, এবং বাংলা মানে যেহেতু বাংলাদেশও আমরা একটা সেকুলার কান্ট্রি, ভারতও একটা সেকুলার কান্ট্রি, কিন্তু ভারতকে আমরা সেরকমভাবে কঠোরভাবে বাংলাদেশে যে মাইনরিটির উপরে নির্যাতন হচ্ছে বা হচ্ছে মাইনরিটিরা নানানভাবে নিগৃহীত হচ্ছে, সেটা নিয়েও যে খুব একটা কথা বলতে দেখছি আমরা তা না। তারা তাদের ডিপ্লোম্যাসিটা যদি আহ, কত মানে আমি আশা করব যে তারা হয়তো দে হ্যাভ আ প্ল্যান, কিন্তু কতটা কি প্ল্যান আমি বলতে পারছি না, কারণ তারা যেভাবে করে আহ, আহ, খালেদা জিয়ার ফিউনারেলে যেভাবে করে আমি জয়শঙ্কর একটু আসলো। আপনার এই এই প্ল্যানের শব্দটা একটু কানে লাগলো। আমি এইটার মধ্যে দিয়ে ওই যে তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান বলছিলেন, সেটাও কি একটা, এইটা একটা অংশ কিনা যে ভারতকে আমি দেখিয়ে দিব, এরকম একটা প্ল্যান তার ছিল কিনা? সেটাও হতে পারে কিনা কিছু। সেটাই আমি আপনাকে বলছি যে এই যে যেভাবে করে আপনার ভারতীয় আম, আম, কি বলে বাংলাদেশে ভারতীয় যে অ্যাম্বাসেডার দীনেশ বা হাই কমিশনার বলে দীনেশ ত্রিবেদী, উনি যেভাবে করে তারেক রহমানের সাথে কথা বলে গেলেন, যেরকম ছুটাছুটি করতে দেখছি, উনি তো মনে হচ্ছিল পুরো মানে দুতিয়ালি করছিলেন, এই আজকে এইখানে, কালকে দিল্লিতে, আবার বাংলাদেশে, আবার দিল্লিতে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ভারতের মানে আহ, একটা খুব আহ, মানে ডু অর ডাই সিচুয়েশনে পড়ে গেছে তারা মনে হচ্ছে। তো এখান থেকে কতটুকু তারা
উঠতে পারবে, আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বাইরে থেকে দেখে যতটুকু বুঝি। আমার মনে হচ্ছে ভারত একটু একটা ভালোই সমস্যায় পড়েছে, এবং